স্বাগত বন্ধুরা, শ্রুতিতরুণ অডিও স্টোরি টেলিং চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আজ আপনারা শুনছেন তিলোত্তমা মজুমদারের লেখা একটি গল্প, দেবী অধোবদনা। গল্পটি শুনুন, সঙ্গে থাকুন। বিহারের ছাপড়া জেলায় প্রত্যন্ত এক গাঁ, পিয়ালি। খুব উর্বরা নয়, শক্ত লালচে মাটি। সেচ ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই, তবে হ্যাঁ, মাইল 7 দূরে আছে রেলের স্টেশন। আর কি আশ্চর্য, ছোট্ট নগণ্য পিয়ালি গাঁয়ের নামেই তার নাম। তাই ওই স্টেশন গ্রামবাসীদের ভারী গর্বের জিনিস। পিয়ালি স্টেশনে চাচাজি, চাচেরা ভাই, বন্ধু বান্ধব সমেত নতুন বউ সঙ্গে করে নামলো যুবক কিশোরীলাল। বিয়ে করতে ভিন গাঁয়ে গেছিল, ফিরছে। এই এক কাকা ছাড়া কিশোরীলালের 3 কুলে কেউ নেই। কাকাও তার পিতার সহোদর নন, জ্ঞাতি সম্পর্ক। অনাথ কিশোরীলালকে তিনি আপন ছেলেদের মধ্যে গণ্য করে মানুষ করেছেন। এত কাল তাকে খাওয়াতে পড়াতে যে ব্যয় হয়েছে, তার অনেকটাই তিনি উসুল করেছেন বরপণ সংগ্রহ করে। কিশোরীর শ্বশুরের 3 মেয়ে, এইটি বড়। অর্থ না থাক, পাত্রের বংশ ভালো। তাই কিশোরীর নিজস্ব বিষয় আশয় কি আছে তা গৌণ বিষয়। পুরুষ মানুষ কিছু না কিছু রোজগার করবেই, এই ভাবনাতেই তৃপ্ত কিশোরীর শ্বশুর। প্রথম কন্যার বিবাহে তিনি অকুণ্ঠ ব্যয় করেছেন। কিশোরীলাল খুশি। এইবার তার নতুন জীবন শুরু হবে। বাড়িতে খুশির ভাব। চাচাজি বরপণের কিছু অর্থ গ্রামবাসী এবং বিশেষত সরপঞ্চ মহাশয়ের আমন্ত্রণে ব্যয় করেছেন। বিয়ে বলে কথা, আয়োজন কম পড়লে লোকে নিন্দে করে বলবে, নিজের ছেলে তো নয়, তাই দিল খুলে করেনি। চাচাজি এমন অপবাদ পেতে আগ্রহী নন। তার সন্তানদের এখনো বিয়ে হয়নি, লাগবে এবার একে একে। সারা দিনের খাটাখাটুনি কম গেল না সকলের। ফুলশয্যার রাত, বউ ভাতের দুপুর, সব চুকিয়ে অবশেষে কিশোরীলাল নকল রেশমের নকশাদার পাঞ্জাবি আর হলুদ ধুতি পরে বধূর ঘরে উপস্থিত হলো। বধূ এক গলা ঘোমটা দিয়ে সলজ্জ ভঙ্গিতে জড়সড় হয়ে বসেছিল। কিশোরীলাল তাকে দেখে মুচকি হাসল। সিনেমায় যেমন দেখেছে তেমনি সব করার ইচ্ছা। বউয়ের কাছে নতজানু বসবে, তার মেহেন্দি লাগানো রাঙা পায়ে চুমু খাবে। শিউরে উঠবে বউ, অস্ফুটে বলবে, কি করছো? সে তখন বউয়ের পাশটিতে উঠে আসবে, তার বাম করতল মুঠোয় ধরে নিজের গালে ছোঁয়াবে। অতঃপর অনামিকায় পরিয়ে দেবে হিরেকুচির আলো ঝিকমিকে আংটি। হায়, পরগৃহে প্রতিপালিত দরিদ্র কিশোরীলাল হীরের আংটি কোথায় পাবে? অনেক কষ্টে টাকা জমিয়ে সে একখানি নকল হিরে বসানোর উপর আংটি গড়িয়েছে। বধূর আঙুলের মাপ জানে না, লজ্জায় চাইতেও পারেনি, সবই আন্দাজ। সে রাঙা পায়ে চুমু খাবে বলে নতজানু হলো। কিন্তু এ তো ফিল্মের দৃশ্যগ্রহণ নয় যে আগে থাকতে সব আচরণ নির্ধারিত। সে মেঝে বসলো আর বউ অমনি পা গুটিয়ে নিল। স্বামীর মুখের কাছে পা রাখতে পারে নাকি? অধর্ম হবে না? পাপ লাগবে যে। কিশোরীলাল খানিক হতাশ হয়ে পড়ল। যাই হোক, পরবর্তী ধাপ অবশিষ্ট আছে। সে বউয়ের পাশে বসতেই বউ সরে গেল খানিকটা। এবারে কিশোরীলাল খপ করে তার বাঁ হাতখানা ধরে বলল, পালাচ্ছ কেন শুনি? বউটি ঘোমটার তালে খিলখিলিয়ে হেসে বলল, আরে আরে, হাত ছাড়ো। ছাড়বো না। ছাড়ো, লাগছে। লাগুক।
কিশোরীলাল ঘনিষ্ঠ হলো, এক ঝটকায় ঘুমঘট সরিয়ে দিল। যা সে মনে মনে রচে এনেছিল তার কিছুই বজায় রইল না। সে তরুণী বধূর কোমল মুখখানি অনিমেষ নেত্রে দেখতে লাগলো। জড়ি ও লাল ফিতে বাঁধা খোঁপা, মেটে সিঁদুরে লিপ্ত সিঁথি, নাকে কানে গলায় অলংকার, চুমকি ও জড়ি বসানো নকল বেনারসি শাড়ি লাল টুকটুকে। কি সুন্দর বউ! সে মুগ্ধ বিস্ময়ে আংটি পরাবার কথা ভুলেই গেল। বউ বলল, কি দেখছো? তোমাকে। আহা, কি আহা? আমার লজ্জা করছে। ঠিক এই মুহূর্তের জন্য একটি চমৎকার সংলাপ ভাবা ছিল কিশোরীলালের। তুঝকো বানায়া গায়া হ্যায় মেরে লিয়ে, এমন ধরনের কিছু। কিন্তু সব গুলিয়ে গেল। ফর্সা ডাগর কোমল মেয়েটিকে বুকে জড়িয়ে ধরল সে। সলজ্জ আত্মসমর্পিত মেয়েটির নিষ্ক্রিয় হাত ছড়ানো ছিল। কিশোরীর চোখে পড়ল তার বাম বাহুতে মোটা মোটা করে উল্কি দিয়ে লেখা, কমলি। প্রাথমিক আবেগ খানিক সংহত করে কিশোরী পাঞ্জাবির পকেট থেকে রজতাঙ্গুরীয়র ডিবে বার করল। ফুলের কলি ধরার মতো করে বউয়ের বাম করতল ধরে অনামিকায় আংটি পরাতে গিয়ে দেখে আংটি ঢুকছে না। অনামিকা ছেড়ে বোকার মতো সে তর্জনী মধ্যমা দেখল, সেগুলো আরও পুষ্ট। করে আঙুল দেখল, তাতে ঢলঢল করছে। সে বাঁ হাত ছেড়ে ডান হাত ধরতেই বউ বলল, ও হাত তো আরও শক্ত। কিশোরীলাল বোকার মতো হেসে বলল, তোমার মাপ তো জানি না, আন্দাজ করেছিলাম। দাঁড়াও, দেখছি। বউ শয্যা থেকে নেমে ঘরের আলমারির দিকে গেল। আলমারি খুলে একটি ক্রিমের কৌটো নিয়ে এলো। এই সব জিনিসপত্র তার বাবার দেওয়া। সে বাঁ হাতের অনামিকায় বেশ করে ক্রিম মাখিয়ে নিল। বলল, এবার চেষ্টা করো তো। আস্তে আস্তে আংটি তার আঙুলে প্রবেশ করতে লাগলো। একেবারে শেষ প্রান্তে পৌঁছে চেপে বসলো খুব। কিশোরী বলল, আর বোধহয় খোলা যাবে না। খোলার দরকার কি? একদিন হয়তো এই আংটি আর তোমার ভালো লাগবে না। ধ্যাত ধ্যাত কি? চিরকাল ভালো লাগবে এই সামান্য জিনিসটা? এটা আমার কাছে সামান্য নয়। কেন নয়? জানি না। বউয়ের সলজ্জ ভাব আর তার প্রতি এই মনোযোগ দেখে কিশোরীর ভালো লাগছিল। এখনও স্ত্রীর হাতখানি সে ধরে আছে। এটা কি? উল্কি দেখিয়ে কিশোরীলাল জিজ্ঞেস করল। বউ বলল, আমার নাম। বউয়ের নাম কমলা সে জানত। কমলা থেকে কমলি, খুব সহজ। কিন্তু উল্কির কি দরকার? সে বলল, হাতে নাম লিখেছ কেন? ছোটবেলায় শখ হয়েছিল। কত ছোটবেলায়? 5 বছর আগে। 5 বছর আগে তুমি ছোট ছিলে? ছিলামই তো। আমি কি এখনো বড় নাকি? মাত্র 16 বছর বয়স আমার। বোনেদের বড় বলেই না এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল আমার। ও, বিয়ে হয়েছে বলে তোমার রাগ? না, রাগ না। তবে বাপ মায়ের কাছে বেশি দিন থাকতে কার না ইচ্ছে করে বলো? আমাদের গায়ে মেয়েদের লেখাপড়ার চল নেই। সবাই সাত তাড়াতাড়ি বিয়ে করে শ্বশুরাল চলে যায়। উল্কি কে কে দিল? গায়ে বাঞ্জারা এসেছিল। কত কি জানে তারা, বিশ্বাস করতে পারবে না। ভোজবাজি, মাদারির খেল, কত রকমের অসুখের জড়িবুটি তারাই উল্কি করে দিল। এই দেখো, আরও আছে। কমলি মুখ তুলে গলার গয়না সরিয়ে দেখালো। গলায় উল্কি আঁকা।
নীলচে অলংকারের নকশা। তার ভঙ্গিতে হাসি পেয়ে গেল কিশোরীলালের। কিশোরীর বয়স 24, বউকে নেহাত ছেলে মানুষ লাগলো তার। মা যা মেরেছিল না, কমলি বলল। বেশ করেছিল, কিশোরী বলল। কেন? এত সুন্দর গোড়া বদন, তার মধ্যে এমন নীল নীল চোখ, মানায় নাকি? মোটেই তার জন্য মা মারেনি। বাঞ্জারা মেয়েরা জাদুটোনা জানে, তোমাকে বশ করে ছাগল ভেড়া বানিয়ে দেবে, ছোট ছোট বাচ্চাদের বস্তায় পুরে চুরি করে নিয়ে যায়। মা তাই ভয় পেয়ে আমায় মেরেছিল। ভাগ্যিস তোমাকে বশ করে নিয়ে যায়নি, নিলে কি হতো? কমলা সুন্দরী আমার কপালে জুটত না। কিশোরীলাল কমলির ওপরে ঝাঁপ দিল। কে নদী আর কে নৌকো, সে রাতে আর আলাদা করা গেল না। কমলির সঙ্গে কিশোরীলালের ভাব জমে উঠেছে। কমলি সারাদিন চাচিজিকে ঘরের কাজে সাহায্য করে। কিশোরীলাল চাষের কাজ করতে মাঠে যায়। কয়েক মাস এভাবেই কেটে গেল। গাঁয়ের যুবক হলেও কিশোরী হুঁশিয়ার মানুষ। এখনই 16 বছরের মেয়েটিকে সে গর্ভবতী করে তুলতে চায় না। তাছাড়া যৌব ধর্ম অনুযায়ী তার অনেক স্বপ্ন, অনেক টাকা কড়ি করবে, নিজের মতো আনপর গড়ে তুলবে না সন্তানদের। কিভাবে অবস্থা ফেরানো যায় দিবারাত্র সেই চিন্তা করে। ধন সম্পদ ছাড়া এই দুনিয়ায় মানুষের দাম কি? গরিবের জীবন আবার জীবন নাকি? কিশোরী যেমন, তার খুড়তুতো ভাইগুলিও তেমনি বুদ্ধিমান। বাস্তব জগৎ সম্পর্কে ভাবালুতা বিবর্জিতভাবে তারাও ভাবতে শিখেছে। কিশোরীর অনুপস্থিতিতে চাচাজির বড় ছেলে একদিন প্রসঙ্গ উত্থাপন করে বলল, পিতাজি, আপনি কিশোরীকে মানুষ করে দিয়েছেন, ঘর বসিয়ে দিয়েছেন, সেসব ঠিক আছে, ভেবে দেখুন এবারে কিশোরী ভাই আর সংসার বাড়বে। আমরা 3টে ভাই, আমাদের ভবিষ্যৎ আছে। ওই তো সামান্য জমি, ফসল তুলতে কাল ঘাম ছুটে যায়। এখনই একটা ব্যবস্থা না করলে কিশোরী ভাইয়া এর হকদার হয়ে উঠবে। ভাগাভাগি করলে আর থাকবে কি? চাচাজি সার কথা বুঝলেন। কিশোরীলালকে তিনি স্নেহ করেন, পুত্রবৎ দেখেন, কিন্তু ছেলে আর ছেলের মতো পার্থক্য থাকে। এটাও ঠিক যে একটা ছেলের পালন পোষণ করা আর তাকে বিষয় সম্পত্তির ভাগ দিয়ে বসা এক নয়। কিশোরীর জন্য তার মনে দুঃখ হতে লাগলো। জোর গলায় ছেলেদের বলতে পারলেন না যে তাদের যদি নিজের ভাই আরও একটি থাকতো তো একই হতো। একসঙ্গে বড় হয়েও যাকে নিজের ভাবতে পারেনি ছেলেরা, সামান্য তিরস্কার বা সদুপদেশেও পারবে না। চাচাজি মনের দুঃখ মনে চেপে কিশোরীলালকে ডেকে বললেন, বাপু হে, আমার বয়স হয়েছে, কবে কি হয়ে যায়, এবার নিজের দায়িত্ব নিজে নাও। তোমার বাপের ভিটেটুকুই ছিল, সে জায়গা আমার চিহ্ন দেওয়া আছে, সেখানে গিয়ে সুখে শান্তিতে সংসার করো। এরা একদিন তাকে পৃথক করে দিতে পারেন কিশোরীলাল তা ভেবেছিল, তবে এত তাড়াতাড়ি সেই নির্দেশের জন্য সে প্রস্তুত ছিল না। সে হতবুদ্ধি হয়ে গেল, বলল, চাচাজি, আমার অপরাধ কি? চাচাজি বললেন, কোনো অপরাধ নেই বাবা, তবে কি আমাদের যুগ আর তোমাদের যুগ আলাদা। আমরা বরকে আপন করতে পারতাম, আর তোমরা আপনাকেই বর করে দাও। গায়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ করে ভিন্ন হয়েছে এমন কিছু দৃষ্টান্ত উপস্থাপিত করে চাচাজি বললেন, সময় থাকতে থাকতে নিজেরটা বুঝে নিলে সম্পর্ক ভালো থাকবে, বিপদে আপদে পরস্পরকে পাশে পাবে। কিশোরী না ভেবে চিনতে ফস করে বলে ফেলল, আমার শ্বশুরমশাই যে পণ দিয়েছেন তার থেকে কিছু টাকা আমাকে দিন, অর্ধেক অন্তত। আমার তো জমি জমা কিছুই নেই, একটা মুদি দোকানও যদি দিতে পারতাম। চাচাজি ভালো মানুষ, বলতেই পারতেন, তোমাকে যে এতকাল পালাদারি করলাম,
তার হিসেব কে নেয়? কিন্তু তার ধারে পাশে না গিয়ে তিনি বললেন, সে তুমি না বললেও আমি দিতাম। চাচাজির উপর এই ভরসা তোমার থাকা উচিত ছিল কিশোরীলাল। ভোরস্মৃত কিশোরী মাথা ঝুঁকিয়ে রইল। চাচাজি পাকা গোঁফে মোচড় দিয়ে বললেন, তবে টাকা পয়সার ব্যাপার, সব দিক ভেবে কাজ করতে হবে। সরপঞ্চ সাহেবকে বলি, তিনি যা বিলি ব্যবস্থা করেন। আপনার সঙ্গে আমার ব্যাপার, এতে সরপঞ্চকে টানার দরকার কি? দরকার আছে কিশোরী, তাছাড়া তোমার ভিটেও যে মেপে জুপে তোমার ফিরিয়ে দিচ্ছি তার সাক্ষী থাকা দরকার। তুমি কিছু বলবে না, কিন্তু ভবিষ্যতে তোমার ছেলেরা যদি বলে, দাদাজি আমাদের বাপকে ঠকিয়েছিল, তবে কি স্বর্গে বসেও আমি শান্তি পাব? কিশোরীলাল আর বাক্য ব্যয় করল না। রাতে কমলির কোলে শুয়ে দুঃখের সঙ্গে বলল, যার বাপ মা নেই তার কেউ নেই গো কমলি। কমলি স্বামীর মাথায় হাত বুলিয়ে বলল, কেন দুঃখ করছো? ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। সবাইকে আমার কাছ থেকে কেড়ে ভগবান আমার কোন মঙ্গল করলেন? ওরকম বলতে নেই, আমি আছি না তোমার। চিরকাল আমার থাকবে তো কমলি, চিরকাল তোমার। চাচাজিকে পিতা সমান ভাবতাম জানো, পাছে জমির ভাগ চেয়ে বসি, তাই আমাকে আলাদা করে দিচ্ছেন। তিনি তোমাকে স্নেহ করেন, তা করেন, তবে টাকা পয়সা বিষয় আশয় এমন জিনিস পরমাত্মীয় নিমেষে পর হয়ে যায়। কেন এমন বলছো? তুমি এখন বুঝবে না, সময় লাগবে। কমলি চুপ করে গেল। সে রাতে তাদের ভালোবাসাবাসী নিথর বালিশের মতো পড়ে রইল, এই প্রথম। চাচাজির পরিকল্পনা মতো গাঁয়ের 5 জন গণ্যমান্য জন ও সরপঞ্চ ন্যায় বিচারের আসর বসালেন। এমন আসরে মেয়েদের প্রবেশাধিকার নেই। চাচাজির সঙ্গে তার বড় ছেলে জগমোহন এলো। কিশোরীলাল তো আসবেই। সকলকে সাক্ষী করে তাকে ভিটেটুকু প্রত্যর্পণ করা হলো। এবারে চাচাজি হিসেব দাখিল করলেন। দেখা গেল বরপণ হিসাবে চাচাজি 1.5 লক্ষ টাকা পেয়েছিলেন। তার 80,000 ব্যয় হয়েছে আত্মীয় পরিজনকে ভোজ দিতে। বিয়ে মানে তো একদিনের ব্যাপার নয়, আগু পিছু মিলিয়ে প্রায় দিন 15। 30,000 গিয়েছে বধূর জন্য আশীর্বাদী গহনা কিনতে। এ তো মাছের তেলেই মাছ ভাজা হলো, কিন্তু উপায় কি? চাচাজি গরিব মানুষ, তিনি কি করে গাঁটের করি খরচ করে গয়না কিনবেন? তা হলো গিয়ে 1,10,000। এছাড়া আরও 10,000 বিবাহের নানাবিধ লৌকিক উপাচারে ব্যয়িত। রইল 30,000। এই টাকা চাচাজি সযত্নে রেখেছেন। ইচ্ছা ছিল 5,000 টাকা পিয়ালি গায়ের উন্নয়নকল্পে দান করবেন। সে আর হলো না। এবার সরপঞ্চজি যা বলবেন চাচাজি তাই মেনে নেবেন। সরপঞ্চের অধিবেশন রায় দিল 5,000 টাকা অনুদান চাচাজির প্রাণের ইচ্ছা। এমন একটি পুণ্যকর্মের সুযোগ থেকে তাকে বঞ্চিত করা উচিত নয়। বাকি 25,000-এর মধ্যে প্রণামী হিসেবে কিশোরীলালের পিতা সমান চাচাজির প্রাপ্য 10,000। কিশোরী নিজে পাবে 15। পরিষ্কার ভাগ বাঁটোয়ারা হয়ে গেল। কারো অভিযোগ করার কোনো জায়গা রইল না। ভিটের উপর কুঁড়ে ঘর তুলতেই কিশোরী 10,000 টাকা নিঃশেষ হয়ে গেল। মুদি দোকান দেওয়ার পরিকল্পনা তার সফল হলো না। চাচাজির এই চাতুরি সে অনুমান করতে পারছিল। সত্যির সঙ্গে খানিক মিথ্যে গুলে দিলে মিথ্যেকেও সত্যির মতো দেখায়। কমলার জন্য 1 ছড়া সোনার হার আর পায়ের 1 জোড়া রূপোর নুপুর, এতেই 30,000 টাকা লেগেছে।
বাকি হিসেব একেবারেই ভুল। চাচাজি 8কে 80 করে দেখালেন। কিশোরীলাল কদিন মনমরা হয়ে রইল। স্ত্রীর মুখে স্বামীর নাম আনতে নেই, তাই কমলা কিশোরীকে আদর করে ডাকে, কখনো কৃষ্ণা, কখনো কিশনলাল। সে বলে, আমার কিশনলাল এত ভেঙে পড়লে চলবে কেন? শোনো, ভগবানে ভরসা রাখো। সে দেওয়ালে টাঙানো দেবদেবী, লক্ষ্মী, সন্তোষী মাতা, শিব ঠাকুর, রামজি, হনুমানজির দিকে মুখ করে প্রণাম ঠোকে। কিশোরী কমলির দিকে চেয়ে উঠে দাঁড়ালো, বলল, ঠিক বলেছ, যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে। আমি দৌলতপুরে চলে যাব কাজের খোঁজে। পিয়ালির নিকটবর্তী শহর বলতে দৌলতপুর, নামেই শহর, চরিত্রে ছোট গঞ্জ মতো। পিয়ালি স্টেশন থেকে রেলে চাপলে 2 ঘন্টায় পৌঁছানো যায়। কিশোরীলালের এক দোস্ত শঙ্কর ছিল দৌলতপুর পুলিশ ফাঁড়ির হাবিলদার। সে গিয়ে শঙ্করের শরণাপন্ন হলো। শঙ্কর তাকে নিয়ে কাজে লাগিয়ে দিল শেঠ বনওয়ারি আগরওয়ালের কারবারে। সামান্য বেতন, দিন ভর খাটুনি। সংসারে দারিদ্র প্রকট হয়ে উঠল। তার উপর কিশোরীর শরীরও যেন আর পেরে ওঠে না। ভোরবেলা উঠে মাইল 7 পাড়ি দিয়ে রেল স্টেশন। কিভাবে এই পথটুকু যাবে তার নিশ্চয়তা নেই। বাড়ি থেকে বেরিয়ে স্টেশন যাবার রাস্তায় দাঁড়ায়। কারো সাইকেল পেলে তার সহায়তা প্রার্থনা করে। ফেরার সময় আবার হাঁ করে অপেক্ষা করতে হয়। কাউকে না পেলে হেঁটে চলো। বাড়িতে পৌঁছয় প্রায় 11টায়। মন মেজাজ ভালো থাকে না কিশোরীর। অকারণে কমলির উপর ঝাঁঝিয়ে ওঠে। সব দেখে শুনে কমলি বলল, একটা সাইকেল কেন তুমি? কিশোরীলাল রুক্ষভাবে বলল, টাকা কে দেবে? তোমার বাপ? মা আমাকে আঁচল বাঁধা দিয়েছিল কিছু, এতদিন আগলে রেখেছি, তাই না হয় নিয়ে যাও। কত দাম হবে গো একটা সাইকেলের? মা সকলকে লুকিয়ে নিজের সংগ্রহ থেকে কিছু টাকা মেয়ের আঁচলে বেঁধে দেবে। কে জানে শ্বশুর বাড়িতে সে কি অবস্থায় পড়বে, কেমন হবে তার শাশুড়ি স্বামী। দরকার মতো মায়ের ধন মেয়েকে রক্ষা করবে। অনেকে বলে লক্ষ্মী ভাণ্ডার, খুব দরকার না পড়লে এ টাকা খরচ করতে নেই। তা তোমার একটা সাইকেল না হলেই নয়। তোমার আঁচল বাঁধা টাকা সে আমি নিতে পারবো না কমলি। দারিদ্র ছাড়া আর কিছুই তো তোমাকে দিতে পারিনি। আমার মতো ছেলের সঙ্গে তোমাকে কেন বিয়ে দিলেন তোমার বাবা? এরকম করে বলো না, দিন আমাদের ঠিক ফিরবে দেখো। আচ্ছা, তুমি বাংলাদেশে কলকাতা শহরের নাম শুনেছ? শুনবো না কেন? সে কি অনেক দূর? হ্যাঁ, কেন? আমার এক গ্রাম সম্পর্কে দাদা কাজের খোঁজে কলকাতায় গিয়েছিল। তার সঙ্গে একবার কথা হয়েছিল আমার। সে বলেছিল কলকাতা এক আজব জায়গা। সেখানে গিজ গিজ করছে ঘর বাড়ি, মানুষজন, কিন্তু কেউ যদি পরিশ্রম করে রোজগার করতে চায় তার কাজের অভাব হয় না। চলো না আমরাও কলকাতায় চলে যাই। আরে, কাউকে চিনি না জানি না, হাতে টাকা কড়ি নেই, তোমার মতো একটা বউ নিয়ে হুট বলতে যাওয়া যায় নাকি? হ্যাঁ, বাপের বাড়ি গিয়ে ওই দাদার ঠিকানাটা নিয়ে আসবো। সে ওখানে চানা ভাজা বেচে, সেই টাকাতে গায়ে পাকা দালান তুলেছে গো। কিশোরীলাল ভাবতে লাগলো, বড় সড়ো কোনো ঝাঁপ তাকে দিতেই হবে। দৌলতপুরে থেকে কিছু হবে না। মায়াবী শহর কলকাতার কথা সেও শুনেছে। মুশকিল কমলিকে নিয়ে। একটা ঘর বাড়ি ঠিক না করে বউ নিয়ে যাওয়া যায় না। অনেক ভেবেচিন্তে বন্ধু শঙ্করের সঙ্গে আলোচনা করে কিশোরীলাল স্থির করলো সে আপাতত একলাই কলকাতা যাত্রা করবে। কমলি শুনে কাঁদতে লাগলো। কিশোরীলাল বলল, কটা মাত্র দিন, একটা কাজ ঠিক করে এসে তোমাকে নিয়ে যাব। কমলি কাঁদতে কাঁদতে বলল, তুমিই তো থাকবে সঙ্গে, তুমি থাকতে আমার ভয় কি?
অনেক ভয় কমলি, এত বড় শহর, আমি তার কিছুই জানি না। কত বদমাস, চোর, লুচ্চা, লাফাঙ্গা। না না না, আমি একলাই যাব। এখানে আমি একলাই থাকবো? তোমাকে তোমার বাপের বাড়িতে রেখে আসবো? এই ঘর, এই বাড়ি, এই আলমারি, খাট থাকুক না, চাচাজিকে বলবো দেখে রাখতে। আমার নিজের সংসার সব ফেলে চলে যাব? এখানে থাকলে শুকিয়ে মরে যাব কমলি, একটা ঝুঁকি নিতেই হবে। কলকাতায় আমরা আবার সংসার পাতবো। কমলা গয়নাগাটি গুছিয়ে নিয়ে বাপের বাড়ি চলল। কিশোরীলাল কমলির গ্রাম সম্পর্কিত দাদার ঠিকানা নিয়ে কলকাতা রওনা দিল। কমলি তার আঁচল বাঁধা ৩,০০০ টাকা কিশোরীর হাতে তুলে দিল পাথেয় হিসেবে। কি আশ্চর্য এই দুনিয়া! কমলি যদি কলকাতা যাবার প্রসঙ্গ উত্থাপন না করত, কিশোরীলাল হয়তো এত তাড়াতাড়ি তা ভাবতই না। আজ সেই কমলিকে ফেলে কিশোরীলাল চলে যাচ্ছে কোন অজানায়। কমলার বুকের ভিতর হাহাকার করে উঠল। তার প্রাণের কৃষ্ণাকে ছেড়ে সে থাকবে কি করে? তার অন্তরে বিচ্ছেদের কাঁদন বেজে উঠল। কিশোরীলাল বুদ্ধিমান ছেলে, সাহসীও বলতে হবে তাকে। রেলে চেপে হাওড়ার স্টেশনে পৌঁছে লোক দেখে তার তাক লেগে গেল। তার মনে হলো সে ফিল্মের দৃশ্য দেখছে, আর সেই দৃশ্যে নিজেও নেমে পড়েছে। দৌলতপুরের একমাত্র সিনেমা হল দিলখুশ ছিল তার প্রিয় জায়গা। আজ মনে হলো দিলখুশ তাকে দুনিয়াদারির অনেক কিছু চিনিয়েছে। সবিস্ময়ে সে লোকের ভিড়ে প্রবেশ করলো, কিন্তু হারিয়ে গেল না। খুঁজে খুঁজে একে তাকে জিজ্ঞেস করে বিস্তর গলদঘর্ম হয়ে বড় বাজারের চাউল পট্টিতে কমলার গ্রাম দূত দাদা প্রাণেশ যাদবের আস্তানায় সে হাজির হলো। আস্তানা বলতে এক মারোয়ারির মস্ত আড়ত। বিরাট দালানের একতলায় যতগুলো চালের বস্তা, তার দ্বিগুণ হৃষ্টপুষ্ট ইঁদুর। আড়তে কেউ 1 কিলো 2 কিলো চাল কেনে না, এখানে বস্তা বস্তা ঢোকে, বস্তা বস্তা বেরোয়। তাই ওজন করার জন্য প্রশস্ত জায়গা চাই। যে ঘর দিনের বেলা আড়তদারের গদি, সে ঘর রাতে কিছু মানুষের মাথা গোঁজার ঠাঁই। পাহারায় পাহারা হলো, যা হোক 2 পয়সা রোজগারও হয়। প্রধানত এই চাউলপট্টির মোটবাহকরাই এখানে ভিড় করে। সকাল থেকে রাত্রি বস্তা বস্তা চাল ট্রাক থেকে নামিয়ে আড়তে তোলো, আবার আড়ত থেকে তুলে ট্রাকে দাও, মিনি ট্রাকে, ম্যাটাডোর ভ্যানে। গরিব মোটবাহকের দল, তাদের কাছে রাতের আস্তানার জন্য প্রাণে ধরে বেশি টাকা নিতে পারেন না আড়তদার। দৈনিক 10 টাকা, এই হলো মূল্য। চানা ভাজা বেচনেওয়ালা প্রাণেশ যাদবও ছুটে গিয়েছে এই দলে কোনো চেনা সূত্রে। কিশোরীলাল পৌঁছেছিল বিকেল নাগাদ, তখন আড়ত খোলা, গদি মোতায়েন। জানতে পারলো প্রাণেশ এখানে থাকে বটে, তবে আসবে রাত্রি 10টায়। কিশোরী চিন্তিত হলো, এতক্ষণ সে কী করে, কোথায় যায়? তার সঙ্গে ঝোলাঝুলি দেখে একজন প্রশ্ন করল, কোথা থেকে আসছো? প্রাণেশের গাঁ থেকে। প্রাণেশের কে হও তুমি? সে আমার সম্বন্ধী, আমার বউয়ের দাদা। সেই লোক তাকে নিয়ে গেল সুলভ শৌচালয়ে, সরকার থেকে জনগণের জন্য নির্মিত স্নানাগার। 2টি টাকা খরচ করলে তুমি শুদ্ধ ও খালাস। পিয়ালি গায়ে শৌচকর্মের জন্য মাঠই সম্বল। সরপঞ্চের ছেলে শহর থেকে পাশ করে আসার পরে বাড়ির উঠোনের এক প্রান্তে পাকা শৌচালয় বানানোর পর গাঁয়ের লোক সব দেখতে গিয়েছিল। এখানে এমন গণশৌচাগার দেখে কিশোরীলাল প্রসন্ন হয়ে উঠল। তার সঙ্গে লোকটি বলল, জায়গা তো দেখলে, এখন স্নান টান করো, কাছে পিঠে ভাতের হোটেল পাবে, খাও, রাত্রি 9টা নাগাদ আড়তে এসো। চারদিক দেখে শুনে কিশোরীলালের প্রত্যয় বৃদ্ধি পেল। রোজগার ধান্দা কিছু সে ঠিক জুটিয়ে নেবে, কিন্তু ভাবা যেমন সহজ, করা তেমন নয়। প্রাণেশের আনপর পিতৃদেব নিজের ছোট ছেলেকে দিয়ে একটি পরিচয়পত্র কিশোরীর জন্য লিখিয়ে দিয়েছিলেন।
প্রাণেশ তা দেখে খুশিও হলো না, রাগও করল না। সে বলল, কদিন থাকো, দেখো, শোনো, তারপর খুশি মতো কাজে লেগে যাও। কিশোরীলাল কদিন আড়তদারের বস্তা গুনে রোজগার করলো। গুনতিতে একটুও ভুল নেই দেখে মারোয়ারি শেঠজি তার ব্যক্তিগত কাজকর্মে কিশোরীকে ব্যাপৃত করলেন। কিশোরীলাল কদিন আড়তদারের বস্তা গুনে রোজগার করল, গুনতিতে একটুও ভুল নেই দেখে মারোয়ারি শেঠজি তার ব্যক্তিগত কাজকর্মে কিশোরীকে ব্যাপৃত করলেন। এটা আনো, সেটা আনো, এই টাকাটা অমুককে দাও, এই রকম। কিশোরীলাল ভাগ্যসন্ধানী যুবক, সে অর্থকরী বিষয়ে সৎ রইল। দেখতে দেখতে অনেকজনের সঙ্গে তার পরিচয় হয়ে গেল। তার মধ্যে ফলওয়ালা মনিরুল মিয়া, যার কাছে সে শেঠজির পরিবারের জন্য প্রভূত ফল পাকড় কিনত। মনিরুল মিয়ার শান্ত আন্তরিক ব্যবহার তাকে আলোড়িত করে স্নেহকাতর হৃদয় জুড়ে। যে স্নেহ, যে ভালোবাসা সে ফেলে এসেছে বহু দূরে। কমলি আদর করে যা রেঁধে সামনে ধরে দিত তাই অমৃত। এখানে হোটেলের খাবার খেতে তার চোখে জল আসতো প্রথম প্রথম। পিয়ালে গায়ে চাচিও ভালো রান্না করত। তাকে কোনো দিন অযত্নের ভাত রুটি দেননি। সবচেয়ে কষ্ট পায় রাতে শোবার সময়। কমলার বাবা শয্যাদ্রব্য দিয়েছিলেন মন্দ নয়। সেই নরম পরিচ্ছন্ন বিছানায় কমলির প্রেমালিঙ্গনে সে কত সুখে ঘুমিয়ে পড়ত। এখানে মেঝের উপর মাদুর বিছিয়ে শোয়, গায়ের উপর দিয়ে ইঁদুর দৌড়ে যায়, আরশোলা নাকের কাছে ফরফর করে। বদ্ধ ঘরে চালের বস্তার ভ্যাপসা গন্ধের সঙ্গে মানুষের গন্ধ মিশে যায়। চারপাশে শক্ত গুঁফো জোয়ান মরদের ছড়াছড়ি। সব শোয়ে আর মরার মতো ঘুমোয়। সে ঘুমে কোনো স্বপ্ন নেই, কিশোরীলাল হলপ করে বলতে পারে। তার কমলির জন্য কষ্ট হয়। কমলি তাকে কত ভালোবাসে। কমলির শরীরে কি আরাম, কি আনন্দ। হায়, আবার কবে সে এইসব ফিরে পাবে। প্রায় দিন সে এপাশ ওপাশ করে, ঘুম আসে না। সে পুরুষ মানুষ, সংগ্রাম করে দাঁড়াতে এসেছে, কান্না তার সহজে আসে না। তবু এক একদিন নীরবে অশ্রুপাত করে। মাঝে মাঝে দিশেহারা লাগে। কি করবে সে, কোন কাজ? কি আশ্চর্য জায়গা এই বড় বাজার। এখানে রাত্রিও দিনের মতো ব্যস্ত। এখানে কে ঘুমোয়, কে জাগে তার হিসেব নেই। রাত্রি 2টোয় বেরো, দেখবে কত লোক বিনিদ্র কাজ করছে। ভোর 4টেয় বেরো, দেখবে লোকে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। চারদিকে কেবল রুজি রোজগারের আলোচনা, ধান্দা, লাভ লোকসান আর সৎ অসৎ কারবার। এর মধ্যে কোন পিয়ালি গায়ের কিশোরীলালের জন্য কি স্থির করেছেন ঈশ্বর? শেঠের 5 মাস খাটার জন্যই পিয়ালি থেকে এসেছিল সে। একদিন মনিরুল মিয়াকে ধরে পড়ল সে। বলল, চাচাজি, একটা কাজ দেখে দিন আমার। মনিরুল মিয়া বললেন, কলকাতা তো কিছুই চিনিস না। চিনে নেব। ফলের অর্ডার দেয় অনেক দোকান, পৌঁছে দিতে হবে। সারা শহর জুড়ে ছোটাছুটি। আমার ছেলেটা একলা পেরে উঠছে না। আমি ঠিক পারবো। বেশ, রফিকুল প্রথম দিন সঙ্গে যাবে। টাকা পয়সার কথা কিছু হলো না, সে দেখা যাবে। কিশোরীলাল কাজে লেগে গেল। মনিরুল তাকে পাঠালেন ধর্মতলা, নিউ বাজার, পার্ক সার্কাস, মল্লিক বাজার, কলকাতার দিকে দিকে। একটি ছোট্ট 3 চাকার গাড়িতে ফল বোঝাই করে কিশোরীলাল সরবরাহ কর্মে লেগে রইল। কত নতুন ফল চিনছে সে, কত নতুন রাস্তা, নতুন লোক। বড় বাজার ফিরেও অনেক রাত পর্যন্ত মনিরুল মিয়ার ফলের সম্ভারে যত্ন নিতে লাগলো সে। কদিনেই কিশোরীলাল চৌখস হয়ে উঠল। মাসের শেষে বেতন পেল 3000 টাকা। ফল সরবরাহের যাবতীয় খরচ মনিরুলের। সামান্য লিখতে পড়তে শিখেছিল কিশোরী। অনেক দিনের অনভ্যাসে 2 ঘন্টার চেষ্টায় কমলির উদ্দেশ্যে একখানি পোস্টকার্ড লিখল। কমলি, আমি ভালো আছি, তুমি কেমন আছো?
পিতাজি, মাকে আমার নমস্কার। একটা কাজ পেয়েছি, তনখা মাসে 3,000। প্রথম টাকা পেয়ে কালীমাইকে পুজো দিয়েছি। এখানে সবাই দেয়। তুমি এলে তোমাকে কালীঘাটে নিয়ে যাব। এখনও আমার থাকার জায়গা নেই, প্রাণেশ ভাইয়ার সঙ্গেই থাকি। তোমার বাবুজি, মা ও যাদব চাচাকে আমার নমস্কার। তোমার জন্য 1,000 টাকা মানি অর্ডার করে পাঠাচ্ছি। কিশোরীলাল। নিউ বাজারে শিবপ্রসাদের ফলের দোকান, রমরমে ব্যবসা তার। নিউ বাজারের পিছন দিকে মির্জা হামিদ সরণিতে কর্পোরেশনের জঞ্জাল আপিসের পাশে একটি ছোট বাড়িতে সপরিবার তার বসবাস। কাগজপত্র ঘাঁটলে দেখা যাবে এই জমিও পুরসভার। কেউ কিছু বলে না, তাই বহু লোকের মতো শিবপ্রসাদও পুরসভার জমি দখল করে ছোট ঘর তুলে নিয়েছেন। বড় বাড়ি করার সাহস নেই, যদি কখনো ভেঙে দেয়। শিবপ্রসাদের পরিবার বলতে বউ আর মেয়ে ফুলটি। মোটা সোটা কালো ফুলটির বয়স 24, এখনো বিয়ে হয়নি। পাত্রপক্ষ আসে, দেখে, চলে যায়। রূপের অভাব পুষিয়ে নিতে যে দাম হাঁকে, শিবপ্রসাদ তা দিতে পারেন না তা নয়, দিতে চান না। দেখা যাক আর কিছুদিন, এই তার মত। বিহার প্রদেশের মধুবনী জেলায় শিবপ্রসাদের ভিটে। আর সব ভাইয়ের সঙ্গে মালিকানায় জমি জমাও কিছু আছে। ভাইরা তার নজরদারি করে। নিউ বাজারে ফল ও সবজিওয়ালাদের মধ্যে শিবপ্রসাদের আধিপত্য যথেষ্ট। তার মাথা ঠান্ডা, বচন মিষ্ট, ব্যবসায়ী বুদ্ধি প্রখর। বাংলায় এসে সে কালীদেবীর বড় ভক্ত হয়েছে। সবাইকে নিয়ে নিজের বাড়িতে দীপান্বিতা কালী পূজা মানায়। কলকাতায় দেশ গাঁয়ের মতো অত পর্দা মানে না কেউ। তাই ফুলটিও বাপের সঙ্গে নিউ বাজারে ফলের দোকানে বসে। একটি ছোট টুলের উপর নিজের গোলগাল শরীরটা কোনো ক্রমে আটিয়ে নেয়। শিবপ্রসাদ নিশ্চিন্ত, ফুলটি ফলের কারবার ভালোই চালিয়ে দিতে পারবে। তবু মেয়ে মানুষের জীবনে পুরুষ মানুষ ছাড়া চলে না। বিয়ে তো ফুলটিকে দিতেই হবে। কিশোরীলাল ফল নিয়ে এলেই ফুলটির মধ্যে চাঞ্চল্য দেখা যায়। সে ছুটি ছুটি কাজ করে, অনর্গল কথা বলে, নানা অছিলায় কিশোরীর দেরি করিয়ে দিতে চায়। শিবপ্রসাদ ভাবেন, বেশ ছেলেটা, স্বজাতি, শরীর স্বাস্থ্য মন্দ নয়, ফুলটিকে পছন্দ করলে বেশ হয়। কিন্তু করবে কি? তিনি টোপ ফেলে দেখতে চান। মাঝে মধ্যে এ কথা শেখাদার পর বলেন, একমাত্র মেয়ে, ভালো ছেলের সঙ্গে বিয়ে দিলে অবসর নেব, পূজার্চনা নিয়ে থাকবো, বছরে একবার কালী পূজা করি, এই সবজি আর ফলপট্টির লোক মিলে। খুব ইচ্ছা করে স্থায়ী মন্দির হোক, কিন্তু কারবার ফেলে এসব করি কখন? নিজের ছেলে নেই, মেয়েটার বিয়ে হলে জামাই তো সব পাবে, ওই আমার সব। ভালো ছেলে যদি পেতাম তো নিজের হাতে তাকে তৈরি করে গ্রামে গিয়ে থাকতাম। শেষ জীবনটা পিতৃপিতামহের ভিটে কাটত। কিশোরীলাল শোনে, হুঁ হাঁ করে, চলে যায়। একদিন শিবপ্রসাদ বলেন, বাবা, মনিরুল মিয়াকে এই টাকাটা দিও, গোনা আছে, মোট 30,000 টাকা। কিশোরীলাল টাকা নিয়ে চলে গেল। এরকম সংগ্রহ সে প্রায়ই করে। যা আদায় হয় ধরে দেয়। টাকা নেবার সময় গণনার অবকাশ পায় না। বেশিরভাগ ফলের দোকানই রাস্তার ধারে, টাকা গুনবে কি? এদের গোটা কারবারই চলে বিশ্বাসের উপর। আজ টাকা গুনে মনিরুল মিয়া বললেন, বেটা, আজ শিবপ্রসাদ হেরে গিয়েছে, আমি জিতেছি। কিশোরী জিজ্ঞাসু চোখে তাকালো। মনিরুল বললেন, সে ইচ্ছে করে 30-এর জায়গায় 35 দিয়েছিল, দেখতে চেয়েছিল তুই সুযোগ নিস কিনা। হা হা হা, এত বছর বড় বাজারে ব্যবসা করছি, লোক চিনব না? নে, কাল এ টাকা ফিরিয়ে দিয়ে আসিস। পরদিন টাকা নিয়ে গেল কিশোরীলাল। শিবপ্রসাদ তার হাত ধরে বললেন, আমি হেরে যে কত খুশি হয়েছি
বলে বোঝাতে পারবো না। আজকাল নির্লোভ সৎ লোক পাওয়াই যায় না। আচ্ছা, মনিরুলের কাছে তুমি কত বেতন পাও? 3,000। আরে, এত কাজ করায় তোমাকে দিয়ে আর দেয় 3,000? থাকো কোথায়? কিশোরী জবাব দেয়। বাড়ি কোথায়? কে কে আছেন বাড়িতে? কিশোরীলাল নিজের অবস্থান বিবৃত করে, বলে বসে তার পরিবারে কেউ নেই, সে একা। কমলির কথা কিছুতেই তার মুখে আসে না। শিবপ্রসাদ 4,000 টাকায় তাকে নিজের দোকানে বহাল করে নেন। টাকাটা কম নয়, কিন্তু এই হলো তার বিনিয়োগ, মেয়ের জন্য বিনিয়োগ। প্রথম কিছুদিন চাওয়ালপট্টি থেকেই আসা যাওয়া করলো কিশোরীলাল। শিবপ্রসাদ বললেন, আমার বাড়িতেই থাকো এখন থেকে, খালি ঘর আছে। শিবপ্রসাদের স্ত্রী চামেলি দেবী প্রকৃত কথাটির অবতারণা করলেন। আমাদের আর কি, তুমি ছেলের মতো থাকবে, তবে কিনা বাড়িতে যুবতী অবিবাহিতা মেয়ে। ফুলটির বাবা ভোলে ভালা লোক, তার মাথায় আসে না যে লোকে নিন্দে মন্দ করবে। তা আমি বলি, মেয়েটাকে তুমি দয়া করো, ও তোমার যোগ্য নয়, তোমার দাসী হয়ে থাকবে চিরকাল। ফুলটির মুখ দেখে মনে হলো চিরকালের দাসী হতে তার কিছুমাত্র আপত্তি নেই। শিবপ্রসাদের টোপ গিলল কিশোরীলাল। কলকাতার নিউ বাজারে এমন জম্পেশ ফলের ব্যবসায়ের মালিক হয়ে বসার লোভ সে সামলাতে পারল না। একবার ক্ষীণস্বরে বলল, আমার নিজের বলতে তো কিছুই নেই, না ঘরবাড়ি, না আত্মীয় পরিজন। চামেলি দেবী বললেন, তাতে কি, এবার এই ঘরই তো তোমার ঘর হবে, আমরাই তোমার আত্মীয় হয়ে উঠব। কিশোরীলাল কদিন ভারী অস্থির হয়ে রইল। প্রথমে তার ভয় করল, যদি প্রাণেশ উপস্থিত হয় আর এদের কাছে তার মিথ্যাচার ধরা পড়ে যায়, কি বলবে সে? প্রাণেশ এইটুকু জানে, নিউ বাজারে একটি ফলের দোকানে সে কাজ পেয়েছে। কটাই বা দোকান, ইচ্ছে করলে খুঁজে খুঁজে ঠিক চলে আসবে। কিন্তু কেন আসবে প্রাণেশ? যত দূর জেনেছে 2-4 বছরে একবার সে বাড়ি যায়। যখন যাবে কমলি কিশোরীর কথা জানতে চাইবে। হায়, কমলির কি হবে? অনেক ভাবাভাবি পর সে স্থির করে, এই বিয়েটা হয়ে যাক, কোনো দিন ফুলটিকে সব খুলে বলবে। সে যদি রাজি হয়, হয়তো হবে, কমলাকে আনিয়ে নেবে এখানে। আপাতত বাপের বাড়িতে সে হয়তো ভালোই আছে, মাঝে মধ্যে কিছু কিছু করে টাকাও না হয় পাঠাবে। ফুলটির সঙ্গে কিশোরীলালের বিয়ে হয়ে গেল। দেখতে দেখতে 3 বছর পেরিয়ে গেল। কিশোরী এখন 2 বাচ্চার বাপ, ফলের কারবারের মালিক। যদিও কারবারের কাগজপত্র সবই ফুলটির নামে। খুব চাতুর্যের সঙ্গে সে মনিরুল মিয়ার সংস্রব ত্যাগ করেছে। যদি কোনো সূত্রে তার আগের বিয়ের কথা জানাজানি হয়ে যায়। এর মধ্যে কমলার কোনো খোঁজ সে নেয়নি। প্রাণেশও তার খোঁজ করতে আসেনি। কিছু টাকা কমলিকে পাঠাবে ভেবেছিল বটে, 7 কাজে তাও হয়ে উঠল না। টাকার এমন উপচানো দশা কিশোরী আগে দেখেনি। এত পেয়ে সে ভারী কৃপণ হয়ে উঠল। ফুলটিকে আজও কিছু বলতে পারেনি কিশোরীলাল। যে সততার জন্য অজ্ঞাত কুলশীল কিশোরীলালের হাতে কন্যাদান করেছেন শিবপ্রসাদ, সে যে গোড়াতেই তার মর্যাদাহানি করে বসে আছে, কেউ তা জানল না। এক সময়ে কমলির জন্য মনোবেদনা ফিকে হয়ে এলো। অপরাধবোধ যা কিছু ছিল সব চাপা পড়ে গেল লাভ লোকসানের খতিয়ানে। একদা সে কমলাকে বলেছিল, টাকা পয়সা বিষয় আশয় পরমাত্মীয়কেও নিমেষে পর করে দেয়। সেও তা প্রমাণ করে ছাড়ল। কিশোরীলালের পাঠানো টাকা পেয়ে আহ্লাদে অষ্টখান হয়ে উঠেছিল কমলা। আগে এলো টাকা, পরে পোস্টকার্ড। আনপর কমলি চিঠি নিয়ে ছুটল প্রাণেশের ভাই দানেশের কাছে। বারবার তাকে দিয়ে পড়ালো চিঠিখানা। শুনতে শুনতে মুখস্থ হয়ে গেল। আনন্দে দুঃখে বিরহে মিলনের স্মৃতিতে লুকিয়ে লুকিয়ে কাঁদল সে। চিঠি বুকে চেপে
আদরে আদরে ভরিয়ে দিল, চুমো দিল বালিশে আর বলল, কৃষ্ণা, আমার কিষাণলাল, তোমাকে ছাড়া থাকতে পারি না আমি, আমাকে তোমার কাছে নিয়ে চলো। মাত্র কয়েক মাসের দাম্পত্যর কথা তার মনে পড়ে। কেমন আছে সেই মেটে ঘরখানা, তার ছোট্ট স্টিলের আলমারি, তার আদরের বিছানা, আর সেই উনুন দুটো যাতে সে রাঁধত, সেই কুয়ো যেখানে সে জল আনত, আঙিনার এক কোণে মেহেন্দির গাছ পুঁতেছিল। কত বড় হলো গাছটি, দেখার তো কেউ নেই। ছোট্ট মেয়েরা হয়তো অকারণেই পাতা ছিঁড়ে নিচ্ছে। সে ভাবে, ভাবতে ভাবতে দিন যায়, মাস যায়। সে ডাক পিয়নের অপেক্ষায় থাকে, চিঠি আসবে, কিন্তু চিঠি আসে না, টাকাও না। দেখতে দেখতে বছর ঘুরে গেল, কিশোরীলালের কোনো খবর নেই। কমলির বাপ পিয়ালি গাঁয়ে গেলেন, যদি কিশোরীর চাচাজি কিছু বলতে পারেন, কিন্তু তিনিও কিছু জানেন না। ছেলেটা ঘর দোর বউ ফেলে কোথায় গেল? প্রথম প্রথম কমলির বাপ মা তাকে সমাদরেই রেখেছিল। ক্রমে সে এক আপদ হয়ে উঠল। তারা ভাবতে লাগলেন, এ কি, পয়সা করে খরচ করে মেয়ে বিদায় করলাম, সে আবার এসে ঘাড়ে পড়ল, লোকে কি বলবে? আরও দুটো মেয়ের বিয়ে বাকি। এক মেয়েকে স্বামী নেয় না জানলে পাত্রপক্ষ ভাববে মেয়ের খুঁত আছে, কলঙ্ক আছে কিছু। তারা তখন দ্বিগুণ দর হাঁকবে। হায় হায়, এ কি হলো? পোড়া কপালে কেন আমাদের সবার কপাল পোড়াতে এলো? বাপ মায়ের উদ্বেগ দুশ্চিন্তা মেয়ের প্রতি দুর্ব্যবহার হয়ে ফুটতে লাগলো। মা মুখ পুরি, অলক্ষী বলে গাল পাড়েন। বাপে বলেন, হয় তুই মর, নয় আমি মরি, জ্বালা জুরোক। কমলিরও মরতে ইচ্ছে হয়, কিন্তু সেই ইচ্ছে ক্ষণস্থায়ী, আশা সর্বগ্রাসী, জীবনের টান অনিবার। সে সেই টানের কাছে প্রাণ সমর্পণ করে বসে। ছোট বোন দুটি বাবা মাকে বোঝায়, বলে, দিদির কি দোষ, তোমরাই ভালো ছেলের সঙ্গে বিয়ে দাওনি, কে জানে আমাদেরও এই দশা হবে কিনা। সংসারে নিত্য অশান্তি। কমলিকে মাঝখানে রেখে বাবা মা আর মেয়েরা যেন দুই প্রতিপক্ষ। এরই মধ্যে মেজ মেয়ে সম্বন্ধ এলো। বড় জামাই বাঙ্গালে চাকরি করে, শিগগির মেয়েকে নিয়ে যাবে ইত্যাদি বলে কোনো ক্রমে মেজ মেয়েকে পার করা গেল। দুঃখের কাল গড়িয়ে গড়িয়ে 4 বছর পার করে দিল। একদিন ছোট বোন খুব উত্তেজিতভাবে খবর দিল, জানিস প্রাণেশ দাদা ঘরে ফিরেছে, সঙ্গে বাঙালি বউ। প্রাণেশ! কমলি বোনকে নিয়ে প্রাণেশের কাছে ছুটল। প্রাণেশ সব শুনে আকাশ থেকে পড়ল। কমলি করুণ মুখে জিজ্ঞেস করল, তোমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই? দেখ কমলি, কলকাতার সবাই যে যার রুজি রোজগার নিয়ে ব্যস্ত, কে কার খবর রাখার অবসর পায়? নিউ বাজারে ভালো কাজ পেয়েছে বলে সেই যে গেল কিশোরী, আর একবারও তো আমার কাছে আসেনি। কমলা কাঁদতে লাগলো। কিছু হয়নি তো মানুষটার? বেঁচে আছে তো? আমি তোমাদের সঙ্গে কলকাতায় যাব, ব্যাকুল আবেদন জানালো সে। প্রাণেশ বলল, কলকাতায় গিয়ে তুই কি করবি? খুঁজবো, আমি তাকে ঠিক খুঁজে পাবো। কোথায় খুঁজবি? কলকাতা কি একটুখানি জায়গা? ঠিকানা ছাড়া কাউকে সেখানে খুঁজে পাওয়া যায় না। প্রাণেশের বউ স্বপ্না বোঝালো, বয়স্করা বোঝালেন, কিন্তু কমলার এক কথা, সে যাবে। স্বপ্নার সঙ্গে পরামর্শ করলো প্রাণেশ। স্বপ্নার মায়া হচ্ছিল, সে বলল, যাক, থাকুক কদিন, যখন বুঝবে কিছু হওয়ার নয় আপনি ফিরে আসবে। তারা 10 দিনের জন্য এসেছিল। কমলাকে সঙ্গে নিয়ে ফিরে চলল। কমলা তার গয়নাগাটি মায়ের জিম্মায় রাখতে চেয়েছিল। তিনি বললেন, নিজের জিনিস নিজে রাখাই ভালো। তার ছোট্ট ঝুলিতে গোটা কয় শাড়ি জামা আর তার সামান্য গয়নাগাটিও নিল। হাওড়া স্টেশনের অত ভিড়ে দিশেহারা হয়ে গেল কমলা। সে স্বপ্নার হাত চেপে ধরল শক্ত করে। প্রাণেশ আর স্বপ্না
এখন থাকে উল্টোডাঙায় তেলেঙ্গা বাগানের একটি বস্তিতে। যেতে সময় লাগবে। তারা ক্ষুধার্ত ছিল। স্টেশন থেকে বেরিয়ে গঙ্গার পাড়ে হোটেলে খেতে ঢুকলো। খাওয়া দাওয়া হলে প্রাণেশ বলল, তোমরা একটু থাকো, জিনিসপত্র চোখে চোখে রাখো, সোজা উল্টোডাঙা যাবার বাস কখন আছে জেনে আসে। প্রাণেশ যাবার পর 5 মিনিট হয়নি, একটি লোক এলো। ট্রেনে লোকটির সঙ্গে আলাপ হয়েছিল তাদের। নিজেকে ওষুধ কোম্পানির প্রতিনিধি সাধন দাস বলে পরিচয় দিয়েছিল সে। সাধন দাস বলল, বৌদি, দাদা ওই নতুন স্টেশনে অসুস্থ হয়ে পড়েছেন। ভাগ্যিস আমি ছিলাম, আপনাকে ডাকতে এসেছি তাড়াতাড়ি। নতুন স্টেশন? স্বপ্না অবাক। ও তো বাসের খোঁজ করতে গেল। অত শত জানি না, আমি চললাম, আপনি আসুন। কোথায়? নতুন স্টেশনের অনুসন্ধানে। সাধন দাস তৎপর হয়ে ছুটল। স্বপ্না ব্যস্ত হয়ে কমলিকে বলল, কোথাও যাবি না, আমি আসছি। সেও ছুটল। আবার একটু পরেই এলো সাধন। কমলাকে বলল, আপনিও আসুন, ওরা ডাকছেন। কমলি বলল, জিনিসপত্র? সাধন দাস হোটেল মালিককে অনুনয় করল, বিপদে পড়েছি দাদা, জিনিসগুলো দেখবেন। সে কমলিকে নিয়ে বেরিয়ে পড়ল। খানিক দূর হাঁটিয়ে এদিক ওদিক দেখে কাকে ইশারা করলো। একটি ট্যাক্সি এলো সামনে। সাধন দাস বলল, ওরা হাসপাতালে চলে গিয়েছে, আপনাকেও নিয়ে যেতে বলল। উঠুন উঠুন, জলদি উঠুন, এখানে ট্যাক্সি দাঁড়াতে দেয় না, পুলিশ ধরবে দাঁড়ালে। কমলি উঠে পড়ল। সে হতবুদ্ধি, কিংকর্তব্য বিমূঢ়। ট্যাক্সি জোরে ছুটছে। সে ব্যাকুলভাবে বলল, প্রাণেশদার কি হয়েছে? খুব খারাপ কিছু? হঠাৎ সে কেঁদে ফেলল। তার ভয় করছে। সাধন দাস ব্যাগ থেকে জলের বোতল বার করলো। কমলার দিকে বাড়িয়ে দিতেই সে ঢকঢক করে অনেকখানি পান করলো। 2 চোখ জুড়ে ঘুম নেমে এলো তার। ট্যাক্সি এবং সাধন দাস তাকে নিয়ে তুলল একটি বেশ্যালয়ে। বেশ্যালয়টি নিউ বাজারের পিছনে মির্জা হামিদ সরণিতে। নতুন স্টেশনে প্রাণেশকে না পেয়ে স্তম্ভিত হয়ে গেল স্বপ্না। দুদণ্ড ভাবল সে। কয়েকজনকে জিজ্ঞেস করলো, একটু আগে এখানে কেউ অসুস্থ হয়ে পড়েছিল কিনা। কোনো সদুত্তর পেল না। চক্র রেলে ধূপকাঠি ফিরি করা মেয়ে সে অকস্মাৎ উপলব্ধি করলো, বিরাট ভুল করেছে সে। অচেনা একটা লোককে সে কিভাবে বিশ্বাস করলো। সে হোটেলের দিকে ছুটতে লাগলো। প্রাণেশ তার আগেই ফিরে এসেছিল। সে কারও কোনো কথা বুঝতে পারছিল না। স্বপ্না হোটেলে কমলাকে না দেখে যা বোঝার বুঝে গেল। কৌতূহলী লোকজন সবে ভিড় করতে শুরু করেছে। সে দ্রুত ঝোলাঝুলি তুলে নিল। প্রাণেশকে বলল, চলো জিআরপিতে যাই, বলল সবাইকে শুনিয়ে। জিআরপি? প্রাণেশকে টানতে টানতে নিয়ে চলল স্বপ্না। হাতের কাছে যে ট্যাক্সি পেল তাতেই ঠেলে তুলল। প্রাণেশ হাউ হাউ করে কাঁদতে লাগলো। স্বপ্নার মনে হলো কাঁদবার অবকাশ সে পাবে। আপাতত তাদের বাঁচতে হবে। একটি জলজ্যান্ত মেয়ে, আত্মীয় নয়, বন্ধু নয়, তার হারিয়ে যাওয়ার এমন গল্প পুলিশের আশারে বলেই মনে হবে। ফেঁসে যাবে তারা। তাদের কি দোষ? তারা সর্বৈব প্রতারিত। গরিবের জীবনে পুলিশের দৌরাত্ম্য নেমে এলে আর ঘুরে দাঁড়াতে পারবে কোনো দিন? 22 বছর কেটে গিয়েছে। কমলার বাবা মা অতি শান্তিতে গত হয়েছেন এই জেনে যে কমলি কিশোরীলালের সঙ্গে খুব সুখে ঘর সংসার করছে। প্রাণেশ জানিয়েছে এ কথা। প্রথম প্রথম প্রাণেশ আর স্বপ্নার অপরাধ বোধ ছিল, কষ্ট ছিল। এখন আর কমলার কথা তাদের মনেও পড়ে না। কমলির শাড়ি গয়না অনেক দিন আলাদা করে স্বপ্নার আলমারিতে রাখা ছিল। এক সময় স্বপ্নার জিনিসের সঙ্গে সব মিশে গেল। প্রাণেশ হাহুতাশ করেছে, তবে পাছে কিশোরীলালের সঙ্গে দেখা হয়ে যায় এই ভয়ে নিউ বাজার যায়নি। কিশোরীলালের বয়স এখন 47, তার ছেলের বয়স 23। ছেলে যুবক বয়সের কিশোরীলাল, তার নাম রাজেশ। গত বছর কিশোরী তার বিবাহ দিয়েছে। ছোটটি মেয়ে, সেও হয়ে গেল 2 বাচ্চার জননী। কিশোরী আর ফুলটি এখন নানা নানি। মির্জা হামিদ সরণির জঞ্জাল আপিসের পাশেই তারা আজও বসবাস করে। গত 22 বছরে কলকাতা পুরসভা যত কিছুর আধুনিকীকরণে সফল, তার মধ্যে অন্যতম জঞ্জাল ফেলার লৌহপাত্র।
তার নাম ভ্যাট। শূন্য ভ্যাট এবং জঞ্জালের গাড়ি আপিসের সামনে রাখা থাকে। তার থেকে দুর্গন্ধ ছড়ায়। এখানে যারা বসবাস করে তাদের অভ্যাস হয়ে গিয়েছে। এখান থেকে গোটা 10 বাড়ি পার করে আছে এক পুরনো দালান। ওখানে মির্জা হামিদ সরণির পতিতালয়। প্রগতি পতিতালয়ের দুয়ারে এসে থমকে দাঁড়ায়। এই বিশ্বালয়টিও তার ব্যতিক্রম নয়। 22 বছর আগে কিশোরীলালের বউ কমলা এই আলয়ে পাচার হয়েছিল। আজ তার বয়স 42। সে আজ কোথায়? শিবপ্রসাদ এবং চামেলি দেবী এখনো জীবিত, তবে তারা বিহারের গাঁয়ে ফিরে গিয়েছেন। সবজি ও ফলওয়ালাদের দীপান্বিতা কালী পূজার দায়িত্ব এখন কিশোরীলালের। বরাবরের মতো শিবপ্রসাদের বাড়ির সামনের বারান্দায় তার আয়োজন। গতদিন কালী পূজা ছিল। একেবারে শেষ রাত্রি পর্যন্ত আমোদ আহ্লাদ বাজি পোড়ানোর পর্ব হয়ে গিয়েছে। এই সকালে সবাই ঝিমিয়ে আছে। বারান্দায় কালী একলা। মূর্তির তলায় ফুল বেলপাতা ছড়ানো, যজ্ঞের কয়লা, ধুনুচির ছাই। একটি ঘরে ভোগাদি রাখা ছিল। কাল লাগাতার প্রসাদ বিতরণ হয়েছে। ফুলটি মেয়েকে বউকে সঙ্গে করে বাসনপত্র গোছগাছ করছিল। কিশোরীলাল কারণ বাড়ি ভালোই পান করেছিল। এখনো বিছানায় শুয়ে আছে। ছেলেকে ডেকে বলল, মায়ের ঘরটা সাফাই করে দে। রাজেশ পূজার স্থলে এলো। চমকে উঠল। মা কালীর খুব কাছে প্রায় উলঙ্গ এক পাগলি। গায়ে জামা নেই। নোংরা শরীরে দুটি স্তন টসটস করছে। কাঁচা পাকা খোলা চুল আলুথালু। কোমরে ছেঁড়া নেতা জড়ানো। তাতে পশ্চাৎদেশ পুরো ঢাকা পড়েনি। এক মনে চেয়ে দেখছে প্রতিমা। রাজেশের তাকে চেনা চেনা লাগলো। কোথায় দেখেছে? রাস্তায়? না, তার মনে পড়ল বছর 4 আগে ইয়ার দোস্তের সঙ্গে পতিতালয়ে গিয়েছিল। এই তো কাছে। এক নারী কোন অন্তরাল থেকে ছুটে এসে তাদের পথ আগলে দাঁড়িয়েছিল। তার খুব কাছে এসে চোখে চোখ রেখে বলে, কৃষ্ণা, তুমি কি আমার কৃষ্ণা? আমি রাজেশ, সে বলেছিল। তখন দুটি মেয়ে সেই নারীকে নিয়ে যায়। ওই ব্যাকুল চোখ রাজেশ ভুলতে পারেনি। হয়তো ওই মেয়ে লোকটাই। রাজেশের মনে যুগপৎ ঘৃণা ও করুণা স্ফুরিত হলো। রাজেশ ধমকে উঠল, এই কে তুমি? যাও, যাও এখান থেকে। পাগলি ডান হাতে চুলের গোছা টানছে, বাম হাত প্রসারিত করে বলছে, খিদে পেয়েছে, একটু প্রসাদ দিবি? কাকে তাড়াচ্ছে রাজেশ? প্রতিমা বিসর্জন না হওয়া পর্যন্ত কাউকে ফেরাতে নেই। একটা বাতাসা হলেও দেওয়া চাই। কিশোরীলাল বিছানা ছেড়ে উঠে এলো। কে রে রাজেশ? নোংরা পাগলি, একেবারে ঠাকুরের কাছে। কিশোরীলাল সামনে এলো। চমকে উঠল। উলঙ্গ পাগলি দেখে নয়, তার অনাবৃত কণ্ঠ। ময়লার পরতের নিচেও স্পষ্ট উল্কিতে আঁকা অলংকার। কিশোরীর সারা শরীর টলতে লাগলো। রাজেশকে ঠেলে দিল সে। যা, কিছু প্রসাদ নিয়ে আয়। হাত দেখছে পাগলির। কোন হাতে ছিল? ডান না বাম? ওই তো লেখা কমলি। অনামিকায় আজও গেঁথে আছে বিবর্ণ আংটি। তার পাথর খসে গিয়েছে। কিশোরীর মনে হলো সে আর্তনাদ করবে কিংবা পড়ে যাবে মাথা ঘুরে। অস্ফুটে বলল, কমলি, কমলা। পাগলি তাকিয়ে আছে, দেখছে, ভাবলেশীন। মাত্র 8-10টা বাড়ির ব্যবধান। এইটুকু পেরোতে 22 বছর কেটে গেল। পাগলি বলল, ভুখ, বড্ড ভুখ লেগেছে। প্রসাদ দিবি? কিশোরীলাল পাগলির উলঙ্গ নিরাবরণ দশা সইতে পারছিল না। হঠাৎ পাগলির চোখ দুটিতে জল ভরে এলো। ফুল পাতা মারিয়ে কালী প্রতিমাকে জাপটে মাই মাই বলে কাঁদতে লাগলো সে। তার নোংরা অনাবৃত শ্রোণী
প্রকট হয়ে উঠল। কিশোরীলাল ঘরে ছুটে গেল, চিৎকার করতে লাগলো, রাজেশ, প্রসাদ কোথায়? প্রসাদ, ও রাজেশের মা, তাড়াতাড়ি এসো, একটা নতুন শাড়ি নিয়ে এসো রাজেশের মা। ভারী শরীরে থপ থপ করে ছুটে এলো ফুলটি। পাগলি নেই। এ কি, গেল কোথায়? রাজেশ এলো প্রসাদ নিয়ে। কোথায় পাগলি, কোথায়? দেখ তো, ধরে আন, আদেশ দিল কিশোরী। রাজেশ বাইরে খুঁজল তাকে। কোথায় সে? নেই, নেই, কোথাও নেই। ফুলটি নতুন শাড়িখানি হাতে করে এনে বলল, কি জন্য চাইলে? একটা উলঙ্গ পাগলি এসেছিল, রাজেশ বলল। কিশোরী ধমকে উঠল, চুপ, ও তোর মা, মানে মায়ের মতোই। হঠাৎ ফুলকে আঁতকে উঠল, এ কি, মায়ের মূর্তি দেখো। দেখল তারা, ঋজু মূর্তির মুখ নত হয়েছে, ঘাড় থেকে এই অবগমন। ভাঙেনি, ফাটেনি, কেবল নিচু। দেবী অধোবদনা। অমঙ্গলের আশঙ্কায় কাঁদতে লাগলো ফুলটি। কিশোরীলাল নতুন শাড়িখানা দেবী মূর্তির গায়ে জড়িয়ে দিতে লাগলো। অঝোর ধারায় কাঁদতে কাঁদতে বলল, সে এসেছিল, চলে গেল। রাজেশের মা, এই মূর্তি আমি বিসর্জন দেব না, এর মধ্যেই সে লীন হয়ে আছে। এই ঘটনার পর কিশোরীলাল আর বেশি দিন বাঁচেনি। লোকে আজও বলা বলি করে, মা কালী স্বয়ং তাকে দর্শন দিয়েছিলেন। রাজেশ তার সাক্ষী। গল্প পল্লবিত হয়েছে বিস্তর। পাগলি চলে যাওয়ার পর দেখা গিয়েছিল প্রসাদের শূন্য পাত্রগুলি আবার পরিপূর্ণ হয়ে উঠেছে। নতুন শাড়ি দ্বিগুণ সংখ্যক। 10 বছর হয়ে গেল সেই মূর্তির বিসর্জন হয়নি। রোজ তাকে নতুন শাড়ি পরানো হয়, ভক্তরা দেয়। দেবীর খ্যাতি এখন সুদূর বিস্তৃত। তার কাছে যে যা চায় তাই পায়। তিনি পতিতোদ্ধারিণী, পাপস্খালনী, বিপদভঞ্জনী, মনস্কামনা পূর্ণ করণী। তবে এখন আরও নমিত হয়েছে দেবী মুখ, লজ্জায়, ঘৃণায়, না পূজিত হওয়ার দুঃখে, কে জানে। গল্পটি এখানেই শেষ হলো।